আপনি কি জানেন এই মুহূর্তে আপনার পায়ের নিচের মাটি আসলে স্থির নয়? মহাকাশের এক অদৃশ্য নদী প্রতি সেকেন্ডে আপনাকে টেনে নিচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে। আর এই রহস্যময় শক্তি আমাদের অস্তিত্বের ভিত্তি। কল্পনা করুন, আমরা এখন দাঁড়িয়ে আছি দুই ছায়াপথের মাঝখানে, আকাশগঙ্গা আর অ্যান্ড্রোমিডার মধ্যবর্তী এক অসীম শূন্যতায়। চারপাশে কোটি কোটি কিলোমিটার জুড়ে শুধু নিস্তব্ধতা। কিন্তু এই শূন্যতা আসলে শূন্য নয়। আমাদের চারপাশে বোনা আছে এক অদৃশ্য জাল, স্পেস টাইমের জাল। এই মহাজাগতিক কাপড়ই সমগ্র মহাবিশ্বের ভিত্তি। আর আজ আমরা দেখব কিভাবে এই জাল নাচে, বাঁকে, ছিঁড়ে যায়। যদি এখানে একটি পাথর ছুঁড়ে দিই, সেটি সোজা এগিয়ে যাবে অনন্তকাল ধরে। কিন্তু আসলে কি এই জাল পুরোপুরি স্থির? না, সময়কে দ্রুত এগিয়ে নিলে দেখবেন এই জাল ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে, ঠিক যেন এক নদী যার স্রোত তারাদের দিকে বয়ে যাচ্ছে। তারা, গ্যাসের মেঘ, অন্ধকার পদার্থ সবাই স্পেস টাইমকে বাঁকিয়ে দিচ্ছে, টেনে নিচ্ছে নিজেদের দিকে। খুব ধীরে কিন্তু নিশ্চিতভাবে আকাশগঙ্গা আর অ্যান্ড্রোমিডা একে অপরের দিকে এগিয়ে আসছে। কয়েক বিলিয়ন বছর পরে যখন আমরা থাকব না, তখন এই দুই মহাজাগতিক দানব একীভূত হয়ে যাবে এক নতুন ছায়াপথে। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। বিংশ শতাব্দীর শুরুতে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন বেশিরভাগ ছায়াপথই আসলে দূরে সরে যাচ্ছে। সমগ্র মহাবিশ্ব প্রসারিত হচ্ছে ক্রমাগত, যেন এক কাপড় টানা হচ্ছে। এই জাল ফুলে উঠছে, ছায়াপথগুলোকে একে অপরের থেকে দূরে ঠেলে দিচ্ছে। আর এই প্রসারণ ত্বরান্বিত হচ্ছে, চালিত হচ্ছে রহস্যময় ডার্ক এনার্জি দ্বারা, যার স্বরূপ এখনও আমাদের অজানা। 13.8 বিলিয়ন বছর আগে মহাবিশ্ব ছিল অসীম ঘন শক্তির এক উত্তাল সমুদ্র। হঠাৎ বিগ ব্যাং। সেকেন্ডের ভগ্নাংশে মহাবিশ্ব ফুলে উঠল অকল্পনীয় আকারে। এর আগে কি ছিল কেউ জানে না। এটাই চূড়ান্ত রহস্য। ক্ষুদ্র ক্ষুদ্র আন্দোলন বিশাল আকার হয়ে উঠল, পদার্থকে টেনে আনল, ঘনীভূত করল তন্তুতে, হ্যালোতে, তারপর ছায়াপথ আর তারায়। আর আজ আমরা বাস করি এমনই এক তারার কাছে, সূর্য। সূর্যের চারপাশে ঘুরছে গ্রহ, গ্রহাণু, ধূমকেতু। কিন্তু তারা কেন পড়ে যায় না সূর্যের মধ্যে? সূর্যের বিশাল ভর স্পেস টাইমকে বাঁকিয়ে দিয়েছে। মহাকাশের কাপড় পড়ে যাচ্ছে সূর্যের দিকে, আর সেই পতনের স্রোতে ভেসে যাচ্ছে গ্রহগুলো। তারা সোজা চলছে, কিন্তু স্রোত তাদের ক্রমাগত টেনে আনছে কেন্দ্রের দিকে। এভাবেই তৈরি হয় কক্ষপথ। পৃথিবীও তার মহাকর্ষে ধরে রেখেছে চাঁদকে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে। স্টেশন সোজা এগিয়ে যেতে চাইছে, কিন্তু পৃথিবীর বাঁকানো স্পেস টাইম তাকে দূরে যেতে দিচ্ছে না। পৃথিবীর পৃষ্ঠে রকেটকে অনেক দ্রুত গতিতে ছুটতে হয় মাটি থেকে উঠতে এবং পৃথিবীর টান এড়াতে। স্পেস টাইমের জাল পৃথিবীর কেন্দ্রের দিকে প্রবাহিত হচ্ছে। যখন আমরা পাশাপাশি কয়েকটি আপেল ফেলি, স্পেস টাইম তাদের একদিকে কাছে আনে, আরেক দিকে দূরে সরায়। এগুলো জোয়ারীয় বল। চাঁদও পৃথিবীর উপর এই একই শক্তি প্রয়োগ করে, সৃষ্টি করে জোয়ার ভাটা। পৃথিবী 24 ঘন্টায় একবার ঘোরে নিজের অক্ষে। এই ঘূর্ণন স্পেস টাইমকেও সামান্য টেনে নিয়ে যায়। একটি আপেল পড়ার সময়ও পৃথিবীর ঘূর্ণন তার গতিপথ আর অভিমুখ সামান্য বাঁকিয়ে দেয়। পৃথিবীর ভেতরে স্পেস টাইমের জাল নিচের দিকে পড়তে থাকে, সব কিছুকে টানতে চায় কেন্দ্রের দিকে। কিন্তু পৃথিবীর উপাদানগুলো প্রতিরোধী। তারা প্রচণ্ড চাপ দেয় বাইরের দিকে, যাতে নিজেদের ওপর ভেঙে না পড়ে। এই চাপই আমরা অনুভব করি আমাদের পায়ে যখন লাফ দিয়ে মাটিতে পড়ি। কেন্দ্রে নদী একত্রিত হয়, আর একটি পাথর যদি পৃথিবীর কেন্দ্রের অসীম চাপ সহ্য করতে পারত, সেখানে স্থির থাকত। কেন্দ্রে পৌঁছে স্পেস টাইমের সব কণা এগিয়ে যেতে থাকে এবং ফিরে আসে, আবার বেরিয়ে আসে পৃথিবী থেকে। 5 বিলিয়ন বছর পরে আমাদের সূর্য মারা যাবে। সে আর চাপ তৈরি করতে পারবে না, স্পেস টাইমের স্রোতকে প্রতিরোধ করতে পারবে না। তার কেন্দ্র ভেঙে পড়বে, তৈরি হবে অত্যন্ত ঘন শ্বেত বামন, আর তার বায়ুমণ্ডল ধীরে ধীরে প্রসারিত হবে বিশাল প্ল্যানেটারি নেবুলায়। কিন্তু সব তারা এভাবে মরে না। কয়েকশো আলোকবর্ষ দূরে একটি সুপার জায়ান্ট তারা তার শেষ জ্বালানি পুড়িয়ে ফেলছে। সূর্যের চেয়ে 20 গুণ বেশি ভারী, তার অভ্যন্তরীণ চাপ আর তার ভার বহন করতে পারছে না। কেন্দ্র ধসে পড়ছে, বাইরের স্তরগুলো বাউন্স করে বিস্ফোরিত হচ্ছে সুপারনোভায়। কেন্দ্র আরও সংকুচিত হয়ে তৈরি করছে নিউট্রন তারা। মাত্র 30 কিলোমিটার জায়গায় 2 সূর্যের ভর। স্পেস টাইমের জাল এত জোরে টানা হচ্ছে যে আলো নিজেও টেনে নেওয়া হচ্ছে, সৃষ্টি করছে অদ্ভুত আলোকীয় বিকৃতি। কয়েক হাজার আলোকবর্ষ দূরে আরও বিশাল একটি তারা বিস্ফোরিত হতে চলেছে। এক মুহূর্তে কেন্দ্র বহন করা হয় কেন্দ্রের দিকে,
বাইরের স্তর সহিংসভাবে উড়ে যায়। এবার মহাবিশ্ব আরও শক্তিশালী, সে টেনে নিচ্ছে তারার কেন্দ্রকে, যা প্রতিরোধ করতে অক্ষম। সমস্ত ভর সংকুচিত হচ্ছে একটি ক্ষুদ্র গোলকের মধ্যে। মহাবিশ্ব এত বাঁকানো যে তার কাপড় আলোর চেয়েও দ্রুত পড়ে। কিছুই পালাতে পারে না এই নারকীয় ট্রেডমিল থেকে। সব কিছু বহন করা হচ্ছে নিচের দিকে। স্থির থাকা অসম্ভব, এমনকি বাইরে সংকেত পাঠানো অসম্ভব। এটাই ব্ল্যাক হোল। মহাবিশ্বে কিছু ব্ল্যাক হোল জন্মায় আরেকটি তারার কাছে। তারা তার পদার্থ ধরে ফেলে অত্যন্ত উচ্চ তাপমাত্রার প্লাজমা হিসাবে। ব্ল্যাক হোলের চারপাশে কক্ষপথে প্রবেশ করে এই প্লাজমা তৈরি করে অ্যাক্রিশন ডিস্ক, যা শক্তি হারিয়ে সর্পিল হয়ে যায় দিগন্তের দিকে। ব্ল্যাক হোলের ভেতরে কেন্দ্রের একদম কাছে স্রোত হয়ে ওঠে অসীম দ্রুত। সব বস্তু প্রবলভাবে ছিঁড়ে যায়। স্পেস টাইমের জাল এত সহিংসভাবে প্রসারিত হয় যে পরমাণুগুলো একে অপরের থেকে আলাদা হয়ে যায়। সব বস্তু হয়ে যায় স্প্যাগেটির মতো লম্বা। মহাবিশ্বে কিছুই স্থির নয়, সব তারা কম বেশি ঘোরে নিজে রক্ষে। যখন তারা মরে এবং তাদের কেন্দ্র সংকুচিত হয়ে ব্ল্যাক হোল তৈরি করে, তাদের ঘূর্ণন ত্বরান্বিত হয়, ঠিক যেমন একজন আইস স্কেটার তার হাত শরীরের পাশে ভাঁজ করলে দ্রুত ঘোরে। এই ঘূর্ণন ছাপ ফেলে স্পেস টাইমের কাপড়েই, যা পরে ঘুরতে থাকে। ব্ল্যাক হোলের ইর্গোস্ফিয়ারের ভেতরে সম্পূর্ণ জাল বহন করা হয় এক আলোর চেয়েও দ্রুত ঘূর্ণিতে, যা বস্তুগুলোকে একই দিকে ঘোরায়। এমনকি আলোও বাধ্য হয় ব্ল্যাক হোলের সাথে ঘুরতে। দিগন্তের নিচে, যেখানে জাল আলোর চেয়েও দ্রুত পড়ে, এমন ব্ল্যাক হোলের থাকবে দ্বিতীয় অভ্যন্তরীণ দিগন্ত, যেখানে স্পেস টাইমের ঘূর্ণনের দ্বারা সৃষ্ট কেন্দ্রাতিক বল মহাকর্ষকে প্রতিহত করে এবং জালের পতন ধীর করে। গণিত এই অভ্যন্তরীণ দিগন্তকে বিস্তৃত করে শ্বেত গহ্বর দিয়ে, যেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি সমান্তরাল মহাবিশ্ব অনুসন্ধান করতে। কিন্তু ব্ল্যাক হোলের অভ্যন্তরীণ দিগন্ত অত্যন্ত অস্থিতিশীল এবং সম্ভবত এর অস্তিত্ব নেই। আসল ব্ল্যাক হোলের কেন্দ্রের গঠন বেশিরভাগই রহস্যময়। অবশেষে যদি দুটি ব্ল্যাক হোল মিলিত হয়, তারা নাচতে শুরু করতে পারে, একে অপরকে টানতে পারে দ্রুততর এবং দ্রুততর করে, যতক্ষণ না তারা একীভূত হয় এবং আরও বড় ব্ল্যাক হোল তৈরি করে। এই নতুন ব্ল্যাক হোল কম্পন করে একটি বুদবুদের মতো এবং শেষ পর্যন্ত স্থিতিশীল হয়। এমন ঘটনার সময় সমগ্র মহাবিশ্বের কাপড় চালিত হয় এই কম্পন দ্বারা। মহাকর্ষীয় তরঙ্গ, পর্যবেক্ষণযোগ্য সব তারার চেয়ে শক্তিশালী, তৈরি হয় এবং পালিয়ে যায় আলোর গতিতে, বিকৃত করতে সব কিছু তাদের পথে। 14 সেপ্টেম্বর 2015, 1 বিলিয়ন বছরেরও বেশি যাত্রার পর এমন একটি কম্পন অতিক্রম করল পৃথিবীকে। চোখের পলকে পৃথিবী কাঁপল একটি পরমাণুর আকারের ভগ্নাংশ দিয়ে। কিন্তু ইতিহাসে প্রথমবার গবেষকদের ছিল এই কম্পন মাপার যন্ত্র। তারা সাক্ষী হলো একটি বিধ্বংসী সংমিশ্রণের, যা ঘটেছিল 1 বিলিয়ন বছরেরও বেশি আগে। 2015 সালে খুলে গেল জ্যোতির্বিজ্ঞানের সম্পূর্ণ নতুন ক্ষেত্র, মহাকর্ষীয় তরঙ্গ জ্যোতির্বিজ্ঞান। এটি আমাদের অনুমতি দেয় অনুসন্ধান করতে মহাবিশ্বের একদম গঠন। আর এভাবেই স্পেস টাইমের অদৃশ্য জাল আমাদের বলে যায় তার গভীরতম রহস্যের গল্প। তাহলে পরের বার যখন আপনি মাটিতে দাঁড়াবেন, মনে রাখবেন আপনি আসলে দাঁড়িয়ে নেই, আপনি পড়ছেন, ক্রমাগত পড়ছেন মহাবিশ্বের এক অদৃশ্য নদীতে। আর সেই নদী আমাদের অস্তিত্বের ভিত্তি, আমাদের বাস্তবতার একমাত্র সত্য। মহাবিশ্ব এক রহস্য, আর আমরা মাত্র শুরু করেছি তার পাতা খুলতে।